পুনর্বাসন করবেন, আমরা আহত যোদ্ধারা তাকিয়ে তাকে দেখবো, এটা ভাবার অবকাশ নেই। আমরা সমস্ত আহতরা একত্রিত হব এবং অচিরেই একত্রিত হব। আপনাদের এই এনসিপি নামক যে দলটি আপনারা গ্রহণ করেছেন, আপনাদের প্রত্যেকের নেতার বিরুদ্ধে প্রত্যেকে এলিগেশন আসছে। আপনারা তার তদন্ত করেন না, আপনারা বিভিন্নভাবে তদন্ত করেন না, আপনারা একটা বৃহৎ দলের পিছনে লেগে আছেন। আপনারা নিজেদের ভিতরে কাদা ছড়াছড়ি সেগুলো আপনারা দেখতেছেন না। আপনারা সেদিনকে করেছেন দল, অথচ তারা আপনারা মনে করেন আপনারা এই দেশের সর্ববৃহৎ দল। আরে ভাই, আপনারা এনসিপি নেতা কোথা থেকে হয়েছে? আমরা জুলাই যোদ্ধা যুদ্ধ করেছি, তারপরে হয়েছে। আপনারা এখন পর্যন্ত, কালকে একজন মা শহীদ, আমার এই গণ অভ্যুত্থানে কালকে বক্তব্য রেখেছে, তার ছেলে শহীদ হয়েছে। এনসিপির নেতা আপনার সার্জিস আলমকে 1000টা ফোন দিলে সে ফোন রিসিভ করে না। আপনারা আমাদেরকে নিয়ে ব্যবসা করছেন, আমাদেরকে নিয়ে ব্যবসা করছেন। তাকে বলুন আমি যে কথাগুলো পড়েছি সেই কথাগুলোর তার উত্তর দিতে। তারা প্রথম সিম্পিতি নিয়েছে, এটা আমাদেরকে ইউজ করেছে, ইউজ করে আজকে তারা একটা সংগঠন করেছে। এই সংগঠন করে তারা এখন বড় নেতা হয়ে গিয়েছে। কিন্তু আহত যোদ্ধারা, প্রকৃত যোদ্ধারা, এখন পর্যন্ত আন্দোলন ব্যতীত কোনো কিছু হয়নি, আন্দোলন ব্যতীত কোনো কিছু হয়নি। এই যে আপনার সি ক্যাটাগরি, আপনার যে ABC ক্যাটাগরি, এই সি ক্যাটাগরির যে 10,000 টাকার ভাতা, এই আন্দোলনের প্রথম, এই আহত যোদ্ধাদের আন্দোলনের প্রথম নেতা আমি এই আন্দোলনে আহত যারা হয়েছে তারা বাসায় না খেয়ে থাকে, তারা কষ্ট করে, তারা সামনের সারি যুদ্ধ করে তারা ফ্যাসিস্টকে বিতাড়িত করেছে। সেই বিতাড়িত করার লক্ষ্যে তাদের কষ্ট অনুধাবন করার পরে তাদেরকে নিয়ে মাঠে নেমে শাহবাগের মতো জায়গায় অবস্থান কর্মসূচি করে 10,000 টাকা ভাতা বাধ্য করেছে এই সরকারকে কি করার জন্য। আজকে সেই অবদান কই? আমি তো স্বীকার করছি না, আমরা তো সেই অবদানকে প্রাধান্য নিয়ে, আমি তো বারবার বলছি না যে আমি অমুক, আমি এটা করেছি। ভাই, আপনি মানুষের জন্য করবেন, সেই অ্যাসেট আপনাকে বলতে হবে না, মানুষ আপনাকে সেই অ্যাসেট দেবে। একটু কথা কম বলতে বলেন, মিডিয়ার সামনে কথা কম বলতে বলেন। নিজে এত কথা বলে যে নিজে খুব বুদ্ধিমান মনে করে। যুদ্ধ করেছি আমরা, রক্ত দিয়েছি আমরা, কথা আমরা বলার অধিকার রাখি। আর যদি কথাই বলতে হয় তাহলে আমার আহতদের প্রত্যেকের খবর নিতে হবে, প্রত্যেকের বাসায় বাসায় যেয়ে খবর নিতে হবে। যদি নেতাগিরি করতে হয় তাহলে তার বাসায় যেয়ে খবর নিতে হবে একজন আহত যোদ্ধা কেমন আছে। আপনারা তারপরে রাজনৈতিক দল গঠন করবেন। এত সকালে এসেই জুড়ে বসবেন নাকি? এসেই জুড়ে বসবেন? আপনারা এসেই কি রাজনৈতিক দল করে নির্বাচন করে অনেক কিছু করে ফেলবেন? এদেশের মানুষ কি বোকা নাকি? যুদ্ধ করেছি, 20,000 আহত যোদ্ধা। সুতরাং একটা কথা বলতে চাই, অনেক কথাই বলার আছে, অন্য একদিন হয়তো সময় পেলে বলবো। অনেক কষ্ট, এই আমি আহত যোদ্ধা, আমাকে ডিভাইডার করে দেওয়া হয়েছে। অথচ এই সার্জিস আলমকে প্রশ্ন করবেন, আমি আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা, আমি সম্মুখ সারির যোদ্ধা, আমার যোগাযোগ রাখছেন না। কেন রাখছেন না? আমি বিএনপি করি। তাহলে 16 বছর ধরে এই বিএনপি এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছে, জেল কেটেছি, জুলুম অত্যাচার করেছি, সহ্য করেছি। সুতরাং আমাকে সে ডিভাইডার করে দিয়েছে। আমি আন্দোলনের একজন যোদ্ধা না, আমি একজন সম্মুখ সারির যোদ্ধা না। আমাকে এই 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 সার্জিস আলম নামক 2-1 নেতা আমাকে ডিভাইডার করে আলাদা করে দিয়েছে। কেন? আমার প্রশ্ন, কেন? আপনারা যদি হৃদয়ে এই যোদ্ধাদের ধারণ করেন, তাহলে আমাকে যে মেডিকেলে দেখতে গিয়েছিলেন আপনি, সার্জিস আলম সাহেব, আমার বাচ্চাদের সাথে আপনি ছবি করেছেন, দেখতে গিয়েছিলেন, আপনি অস্বীকার করতে পারবেন আমি জুলাই যোদ্ধা না? তাহলে আমার কেন খোঁজ রাখেন না? আমি কেমন আছি কেন খোঁজ রাখেন না? আমার কাছে অনেক প্রমাণ আছে, শুধু বলতে চাই, সময় হলে সব বেরিয়ে আসবে। আপনারা আমাদের নিয়ে কি করতেছেন, আমাদের নিয়ে রাজনৈতিক ব্যবসা করতেছেন, সব পরিষ্কার হয়ে যাবে ইনশাল্লাহ। নিয়ে তারা এনসিপি করছেন। সুতরাং সেই এনসিপি, সেই দল তো আমরা আশা করি না, সেখানে যাওয়ার তো প্রশ্নই ওঠে না, সেগুলো কল্পনায়ও আসে না। সুতরাং তারা করেছেন, সেখানে জানেন যে এরকম একজন বিএনপির সক্রিয় কর্মী, সে হয়তো বললেও আসবে না, সুতরাং বললে তাদের আরও সমস্যা হবে। সেই জন্য তারা আমাকে আলাদা করে ফেলেছে, আমাকে জুলাই যোদ্ধা হিসাবে আলাদা করে ফেলেছে, তাদের আমার যতটুকু ধারণা। প্রশ্ন করেছেন, আপনাকে ধন্যবাদ। আপনাকে বলি, বর্তমান সিচুয়েশন আপনারা জানেন যে মিডিয়া এবং প্রত্যেকটি মানুষ এখন অনলাইনে থাকে, যে কোনো ঘটনা সবাই তাৎক্ষণিক পেয়ে যায়। এই এনসিপির যে কার্যক্রম, এনসিপি যা করছে, আমাদের দেশের মানুষ এবং এই জুলাই যোদ্ধারা, আমরা কখনো সেটা আশা করিনি যে তারা আমাদের নিয়ে, আমাদের এই জুলাই যোদ্ধার এই রক্ত তাদের রাজনৈতিক হিসাবে ইউজ করবে, এটা কখনো আমরা প্রত্যাশা করিনি তাদের কাছে। আমরা জুলাই যোদ্ধারা এই দেশের সম্পদ, আমাদেরকে ব্যবহার করে। আপনারা জানেন যে রংপুরে
ওই যে আবু সাইদ একটি চত্বর রয়েছে, সেখানে তার আবার এনসিপি নাম করে সে আবু সাইদ চত্বর করেছে। প্রয়োজন ছিল না। আবু সাইদ এই দেশের সম্পদ, আবু সাইদ এই দেশের একজন সম্পদ, আমরা জুলাই যোদ্ধা এই দেশের একজন সম্পদ। সুতরাং আমাদের প্রত্যেকের নামের উপরে এই ধরনের একটি দল তাদের অ্যাসেট নিয়ে নেবে, এটা আমরা কখনো প্রত্যাশা করি। আমরা প্রত্যাশা করেছি, আমরা যুদ্ধ করেছি দেশের জন্য, দেশের মানুষের জন্য, দেশের গণতন্ত্রের জন্য। সুতরাং এনসিপি বর্তমানে আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করছে। প্রত্যেকটি দেখেন তাদের নেতাকর্মীরা প্রত্যেকটি দুর্নীতির ভিতরে জড়িয়ে যাচ্ছে, তাদের নোংরামিতে ছেয়ে যাচ্ছে সমস্ত কিছু। আমাদের জুলাই যোদ্ধার রক্তের উপরে তারা দাঁড়িয়ে তারা যে কার্যকলাপগুলো করছে, প্রত্যেকটা মিডিয়া এবং আমার কাছে সমস্ত ডকুমেন্টস রয়েছে, সমস্ত ডকুমেন্টস। আমি ডকুমেন্ট ছাড়া কথা বলি না। আপনারা দেখেন আমরা কি জুলাই যুদ্ধে অংশগ্রহণ করেছি কি তাদের বিভিন্ন নিয়োগ বাণিজ্য করার জন্য? আমরা জুলাই যুদ্ধ করেছি কি কোটা দেখার জন্য? তারা যে তদবির বাণিজ্য বলেন, বিভিন্ন এনসিপির যে এই যে আপনার উপদেষ্টা সাহেব আমাদের রক্তের উপর দাঁড়িয়ে। সুতরাং 311 কোটি টাকা সে 9 মাসে 7 মাসে কামাইলো। আর ফ্যাসিস্ট যার জন্য জীবন বাজি রেখেছি সে 16 বছরে 400 কোটি টাকা কামাইলো তার দিয়ে। সুতরাং এইসব জিনিস বাংলার মানুষ দেখছে। এখন তারা যে তামাশাটা করছেন, সেই তামাশাটা হচ্ছে এই যে নির্বাচন তামাশা, সেটা আসলে তারা জনগণের সাথে তামাশা করছেন, আমাদের রক্তের সাথে বেইমানি করছেন। কেন বলছি? আপনারা প্রত্যেকটি মানুষ আমাদের মতো একদম সম্মুখসারী যোদ্ধাদের সামনে বক্তব্য নেবেন, প্রত্যেকের ভিতরে একটা ক্ষোভ। এমনকি আমার কাছে এরকম বক্তব্য আছে, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। সমস্ত জুলাই যোদ্ধা যদি একত্রিত হয়ে শেষও হয়ে যায়, তাতেও সার্জিস আলমের কিছু হয় না। এই বক্তব্যটুকু আমার কাছে আছে, প্রয়োজনে আপনারা নেবেন। সমস্ত আন্দোলনের জুলাই যোদ্ধা যদি তার প্রয়োজনীয় না হয়, তাতেও তার কিছু হয় না। সুতরাং সে কিন্তু প্রথম আমাদের এই জুলাই যোদ্ধাদের পিছনে ঘুরে ঘুরে আমাদের বিভিন্ন হাসপাতালে যে দেখে দেখে আজকে সে ভাইরাল, আজকে সে এনসিপি নেতা। কিন্তু তার বক্তব্য কিন্তু এরকম, তার সেন্টাম এবং তার মেন্টালিটি এরকম যে আমরা জুলাই যোদ্ধা এবং আহত যোদ্ধারা যদি সমস্ত কিছু ধ্বংস হয়ে যায়, তাতেও তার কিছু আসে যায় না। আপনারা চাইলে সে বক্তব্য, তার রেকর্ডিং আমার কাছে আছে, আপনারা নিতে পারেন। আমাদের যারা জুলাই যোদ্ধা তাদের জন্য একটি দলিল স্বরূপ এটি হওয়া উচিত, এটি আমরা চাই, দ্রুতই চাই। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি। আপনি আমাকে একটি গণতান্ত্রিক যুদ্ধে আহ্বান করেছেন। আমরা মানুষ, আমরা আপনার বিবেকের তাড়নায় আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম। আপনার উদ্দেশ্য ছিল এই যুদ্ধে অংশগ্রহণ করিয়ে, আপনার উদ্দেশ্য ছিল আপনি একটা অ্যাসেট নেবেন, অ্যাসেট নিয়ে আমাদের নিয়ে রাজনীতি করবেন। সেই রাজনীতিটা এখন হচ্ছে, এনসিপি করতেছে। সুতরাং এই রাজনীতিটি করার কারণে আমরা আওয়ামী লীগকে পুনর্বাসন করা হচ্ছে। আওয়ামী লীগকে যদি পুনর্বাসন করা হয়, তাহলে আপনি স্বাভাবিকভাবে আমাদের এই আন্দোলন সমস্ত কিছু ভেস্তে যাবে। তারা পুনর্বাসন হলে তারা দেশের বিভিন্ন জায়গায় অরাজকতা করবে, এটাই তো স্বাভাবিক। সুতরাং আমি মনে করি যে যারা আসলে গভীরভাবে দেশকে নিয়ে ভাবে, তারা নিজের স্বার্থটাকে দেখে না। তারা অনেক বড় জ্ঞানী হয়ে গিয়েছে। তারা ডাক দিয়েছিল আন্দোলনে একজন, আমরা ঝাঁপিয়ে পড়েছিলাম 1 কোটি। এই 1 কোটিকে বোকা বানিয়ে তারা এখন রাজনীতি করছে। সুতরাং আমরা আহত যোদ্ধারা, আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ হয়। এমনকি আমার যে একটি গ্রুপ রয়েছে, সেই গ্রুপে 1020 জনের মতো আহত যোদ্ধা, আমার সবসময় তাদের সাথে যোগাযোগ হয়। আমরা চাইলে তাদের এই ষড়যন্ত্র ভেঙে দেব, তাদের এই ষড়যন্ত্র সফল হতে দেব না। কারণ আমরা আহত যোদ্ধারা আল্লাহর কৃপায় বেঁচে রয়েছি, শরীরে গুলি খেয়েছি, তারা ফুলের টোকাও খায়নি, তারা একটি ফুলের টোকাও খায়নি। আজকে তারা বড় বড় নেতা, তারা এই দেশের সম্পদ লুটপাট করছেন, এটা ধিক্কার জানাই। এটা আরেকবার বলুন। তারা এই দেশের সম্পদ লুটপাট করছেন। আমরা জুলাই যোদ্ধা রক্ত দিয়েছি, তারা তার এই পরিবর্তে তারা দেশের সম্পদ লুটপাট করছেন। এবং প্রত্যেকের বিরুদ্ধে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে প্রত্যেকের বিরুদ্ধে মামলা হবে। এবং সেই মামলা যদি আমার মতো একজন জুলাই যোদ্ধার করতে হয়, প্রথম সারিতে আমি থাকবো। কারণ এই প্রথম সারির যোদ্ধা ছিলাম আমি, এই দেশের জন্য রক্ত দিয়েছি, দেশের গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছি, এবং প্রয়োজন হলে এই দেশের জন্য ওই প্রথম মামলার বাদী হব আমি। কারণ আমরা তো কখনো এই দেশের মানুষের অর্থ সম্পদ লুটপাট করার জন্য না। ট্রিটমেন্ট কি আসলে শেষ হয়ে গিয়েছে? সুতরাং নার্ভ কেটে বেরিয়ে গেছে। এখন এই অপারেশনটা মূলত দেশে আমাদের অ্যাভেলেবেল না এবং ভালো না।
আমার যতদূর সম্ভব, যে আল্লাহ যেহেতু বাঁচিয়ে রেখেছেন, দেশে এই ট্রিটমেন্টটা করলে আমি যথার্থ হব না, আমার উপকার হবে না, আমার দেশের বাইরে যেতে হবে। এজন্য আমি বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন বর্তমান সরকার ডক্টর ইউনূস সাহেবের কাছে আমি রিকোয়েস্ট রাখবো, অনুরোধ রাখবো যে যাতে করে আমার এই ট্রিটমেন্টটা বাইরে আমি করতে পারি, সেই ব্যবস্থাটা উনি করিয়ে দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে।